যদি তারা এই রাজ্যের মাটিতেও বড় আন্দোলন 2028-এর বিধানসভা নির্বাচনের আগে খাড়া করে দিতে পারে, তাহলে কি রাজ্যে বিজেপির সংগঠন তাকে প্রতিহত করতে পারবে? নমস্কার বন্ধুরা, যত্ন খুলুঙ্খা। দেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে, কিছুদিন আগে যে আন্দোলন হলো বা আগামী দিনে যে আন্দোলনের সম্ভাবনাগুলি দেখা যাচ্ছে, সে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে রাজ্যে রাজ্যে আন্দোলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। কখনো জেনজিদের আন্দোলন, কখনো ককরোচ জনতা পার্টির আন্দোলন, কখনো বিরোধী দলগুলোর সম্মিলিত আন্দোলন, কখনো কৃষকদের আন্দোলন, কখনো ট্রান্সপোর্ট কর্মীদের আন্দোলন। বিভিন্ন রকমের যে আন্দোলনগুলো চলছে বা হবে, তার প্রভাব কি 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে পড়বে? ত্রিপুরাতে এখনো পর্যন্ত বড় কোনো আন্দোলন হয়নি, এটা ঠিক। বিরোধী দলগুলো যার যার মতন করে মাঝে মধ্যেই ছোটোখাটো প্রোগ্রাম করে, কিন্তু আন্দোলন বলতে যা বোঝায় যাতে একটা সরকার ব্যতিব্যস্ত হয়ে যায়, সমস্যা পড়ে যায় এবং ভবিষ্যৎ নিয়ে টেনশন হবে, এরকম কোনো আন্দোলন রাজ্যের মধ্যে হয়নি, এটা ফ্যাক্ট। কিন্তু এটাও তো ঠিক যে দেশের মধ্যে যে আন্দোলনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা সম্প্রতি দেখেছেন যন্তর মন্তরে দিল্লিতে ককরোচ জনতা পার্টির সফল আন্দোলন, যে আন্দোলনে দেশের কেন্দ্র সরকারকে ঝুঁকতে হয়েছে, তাদের দাবি মানতে হয়েছে, কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। সে আন্দোলনের প্রভাব আপনারা দেখছেন, এখনও দেখছেন, এবং আগামী দিনে তারা আবারও আন্দোলনের হুমকি দিচ্ছে, মাঝে মাঝে বলছে তারা। এছাড়া আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গায়, কখনো দিল্লির বর্ডারে, যেমন আজকে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, এরকম বিভিন্ন জায়গাতে কৃষকরা মাঝে মাঝে আন্দোলন করছে। তারা তো আগামী দিনে আরও ব্যাপক আন্দোলন করার কথা বলছে তারা। এই আন্দোলনগুলোর পাশাপাশি E20 ইথানল 20 নীতির বিরোধিতা করে দিল্লিতে খুব তাড়াতাড়ি বড় আন্দোলন হওয়ার সম্ভাবনা। যেমন 1 আগস্ট এবং 4 আগস্ট, এই দুদিন দিল্লিতে একদিন হলো টাউন হল প্রোগ্রাম হবে, আর একদিন রাস্তায় নেমে আন্দোলনের কথা রয়েছে। এখন এই যে আন্দোলনগুলো, তার কারণে রাজ্যের মধ্যেও বিভিন্ন দল নড়ে চড়ে বসেছে এবং খানিকটা হলেও, অল্প সংখ্যায় হলেও রাজ্যের তরুণ তরুণীদের একটা অংশ পথে নেমেছিল ককরোচ জনতা পার্টির হয়ে। তারা দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে রাজ্যের রাজধানী আগরতলাতেও তারা ছোটোখাটো প্রোগ্রাম করেছে। এবার এই যে আন্দোলন শুরু হয়েছে, কারণ দীর্ঘদিন পরে দেশের মধ্যে দেশের মধ্যে বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে এবং বিরোধী দলগুলো এখন আন্দোলনমুখী, ময়দানমুখী হচ্ছে। পার্লামেন্টের মধ্যে যেমন তারা সরকারকে কঠোর সমালোচনার মুখে ফেলছে, বিড়ম্বনার মধ্যে ফেলছে, তেমনি তারা মাঝে মাঝে পথে নামছে এবং আগামী দিনে বড় আন্দোলনের সম্ভাবনা তারা তৈরি করছে। এই রকম অবস্থাতে 2029 সালে যখন লোকসভা নির্বাচন, তার ঠিক 1 বছর আগে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিবেশটা কি 2023-এর মতনে থাকবে? না, 2028-এ ভিন্ন চেহারা দেখা যাবে। 2028-এর আগে রাজ্যের মধ্যে বিরোধী দলগুলো কি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, অনেক বেশি ঐক্যবদ্ধ হবে। অন্যদিকে বিজেপি যেহেতু একরকম বলা যায় চতুর্মুখী আক্রমণের মুখে, কখনো কৃষকদের আন্দোলনের মুখে, কখনো জেনজিদের আন্দোলনের মুখে, কখনো ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে, কখনো সম্মিলিত বিরোধীদের আন্দোলনের মুখে, বিভিন্ন দিক থেকে বিজেপি বিরোধী বা শাসক দল বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে, তার মধ্যে পড়ে বিজেপি অনেক ক্ষেত্রেই আপনার ঠিকভাবে তারা ডিসিশন নিতে পারছে না। দেখা যাচ্ছে প্রথম দিকে তারা যে আন্দোলনকে তীব্র ভাষায় নিন্দা করেছে, বা তাদের সোশ্যাল মিডিয়া সমর্থকরা যে আন্দোলনকারীদেরকে দেশ বিরোধী বলেছে, তারপর নানান রকমভাবে তাদেরকে সমালোচনার শিকার করেছে, পরবর্তী সময় দেখা গেছে তাদের কাছেই তাদের ঝুঁকতে হয়েছে। ফলে শুরুতেই তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তে তারা টিকে থাকতে পারছে না। ফলে একটা বিজেপির মধ্যে নড়বড়ে অবস্থা দেখা যাচ্ছে। এই রকম দিল্লিতে বা সর্বভারতীয় বিজেপি যদি নড়বড়ে হয়ে যায় 2028-এর আগে, কারণ 2026 এখনও বাকি রয়েছে, এরপরে 2027টা রয়েছে, এই যে 1.5 বছরের সময়কালটা, 1.5 বছরের সময়কালে যদি দেশের বিভিন্ন দিকে আন্দোলনে তাদেরকে তিতিবিরক্ত করে দেওয়া হয়,
তাদের মানসিক শক্তিটাকে যদি কমিয়ে দেওয়া হয়, তাদের আত্মবিশ্বাসে যদি মাটিতে নামিয়ে আনা হয় এবং তাদের যে সাংগঠনিক শক্তি সেটাকে যদি একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়, তাহলে সেই অবস্থাতে যখন ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন হবে, বিজেপি কি 2023-এর মতন লড়াই দিতে পারবে? 2023-এ তাদের কাছে দিল্লিতে একটা শক্তিশালী সরকার ছিল, যার কাছে 303টি আসন ছিল লোকসভাতে। 2023-এ কেন্দ্রে শক্তিশালী নেতা, শক্তিশালী পার্টি, শক্তিশালী সরকার সব কিছু তাদের কাছে ছিল। বিরোধীরা ভীষণ রকম দুর্বল ছিল, তারা পার্লামেন্টেও দুর্বল ছিল, তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল। পার্লামেন্টের বাইরে তাদের কোনো আন্দোলন ছিল না। তারা এমন হতোদ্যম হয়ে গেছিল, এমনভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল যে তারা ধরেই নিয়েছিল যে বিজেপিকে বোধহয় আর আটকানো যাবে না। বিজেপির এই যে বিজয় রথ সেটা চলতেই থাকবে এবং সেটাকে আটকানোর কোনো ক্ষমতা কারোর কাছে নেই। কেউ কোনো জায়গাতে কোনো দিকে এইরকম বড় আন্দোলন করার সাহস পর্যন্ত দেখাতো না। সেই অবস্থাতে যখন ত্রিপুরার বিধানসভা নির্বাচন হয় 2023-এ, তখনও দেখা যায় ফলাফলে আসন সংখ্যা যেমন তাদের কমে যায় অনেকগুলো, ঠিক তেমনি ভোটের পরিমাণটাও অনেক কমে যায় 2018-এর সঙ্গে তুলনা করলে। ফলে মাত্র 5 বছরের ব্যবধানে তাদের ভোট শেয়ারও কমে যায়, তাদের আসন সংখ্যাও কমে যায়। অন্যদিকে একটা নতুন তৈরি হওয়া রাজনৈতিক দল তীব্রামথা অন্য দলগুলোকে পেছনে ফেলে দিয়ে, সিপিএমের মতন পুরনো দলকে, কংগ্রেসের মতন অতি পুরনো দলকে পেছনে ঠেলে দিয়ে তারা 2 নম্বরে উঠে আসে এবং বিজেপির সামনে প্রবল প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করে। এই রকম অবস্থাতে 2028-এর বিধানসভা নির্বাচন যখন হবে, তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যে দিল্লিতে 23-এর তুলনায় দুর্বল কেন্দ্র সরকার, তারপর দুর্বল বিজেপি, কারণ 23-এর পরবর্তী সময়ে বা 24 পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয়েছে, তখন বিজেপির আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। বিজেপির নেতারা একজন আরেকজনকে বিরুদ্ধে বিবৃতি দিয়েছে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিজেপির নেতারা দলত্যাগ করে অন্য দলে যোগদান করেছে অথবা ঘরে বসে গেছে। তো এই চিত্র যে 2023-এ ছিল না, কিন্তু 2028-এর আগে মানুষ দেখে নিয়েছে অলরেডি। আর ককরোচ জনতা পার্টির উত্থানের পরে, দিল্লিতে যন্তর মন্তরের আন্দোলনের পরে যে চিত্র সামনে এসেছে, রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তাতে এই 28-এর আগে তো আমাদের রাজ্যেও বিরোধীরা সম্মিলিতভাবে ময়দানে নামতে পারে, ছিন্ন বিচ্ছিন্নভাবে না হয়ে তারাও মনে করতেই পারে যে দিল্লিতে যেমনভাবে একতার প্রদর্শন দেখানো হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে, ঠিক তেমনি ত্রিপুরাতেও একটা বড় ঐক্যবদ্ধ আন্দোলন দরকার। যদি তারা এই রাজ্যের মাটিতেও বড় আন্দোলন 2028-এর বিধানসভা নির্বাচনের আগে খাড়া করে দিতে পারে, তাহলে কি রাজ্যে বিজেপির সংগঠন তাকে প্রতিহত করতে পারবে? যদি তারা এই রাজ্যের মাটিতেও বড় আন্দোলন 2028-এর বিধানসভা নির্বাচনের আগে খাড়া করে দিতে পারে, তাহলে কি রাজ্যে বিজেপির সংগঠন তাকে প্রতিহত করতে পারবে? আপনাদের কি মনে হয় যে বিজেপির কাছে এখন সেই রকম ডেডিকেটেড ওয়ার্কার রয়েছে এবং দক্ষ লিডারশিপ রয়েছে যা দিয়ে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম? নাকি তারা অনেক বেশি পুলিশ নির্ভর হয়ে গেছে, অনেক বেশি প্রশাসন নির্ভর হয়ে গেছে, অনেক বেশি সরকার নির্ভর হয়ে গেছে? অর্থাৎ তারা তাদের সংগঠনের শক্তিতে যতটুকু না বিশ্বাস করছে, তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করছে পুলিশের শক্তিকে বা রাষ্ট্রীয় শক্তিকে। এই রকম অবস্থায় কি তারা চলে এসেছে বলে মনে হয় আপনাদের? আর এই রকম অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল চলে আসে, তাহলে সেটাকে কি তাদের শক্তি হিসেবে ধরা হবে না দুর্বলতা হিসেবে ধরা হবে? 2028-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়। এই বিষয়গুলোর পারফেক্ট উত্তর যদি পাওয়া যায়, আপনারা বের করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে এই 28-এর রেজাল্ট কোন দিকে যেতে চলেছে তারও একটা অনুমান করতে পারবেন। তো সুতরাং এই মুহূর্তে রাজ্যের মানুষের কিন্তু এইটাই বড় জিজ্ঞাসা যে কংগ্রেস, সিপিএম, তীব্রামথা বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের কার কি নীতি হবে 2028-এর বিধানসভা নির্বাচনের আগে, আর বিজেপির বা কি নীতি হবে? বিজেপির আভ্যন্তরীণ যে কোন্দল চলছে, আভ্যন্তরীণ যে সমস্যা চলছে, আপনার গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেগুলোকে কি তারা তার আগে কন্ট্রোল করে একটা ঐক্যবদ্ধ চেহারা দেখাতে পারবে?
কি মনে হয় জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আর শেষ করার আগে বলে দিই, আমার একটা হিন্দি চ্যানেল আছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে, তার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা হিন্দি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন তার লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই, অনেক দেখা হবে। যত রান্না করুন খা, সবাইকে নমস্কার।